নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ডক্টর দীপক কুমার মণ্ডল, প্রাণী চিকিৎসা আধিকারিক, রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, বোলপুর। নমস্কার দীপকবাবু। নমস্কার। কৃষি নির্ভর রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ। এই রাজ্যের অর্থনীতির চিত্রে গ্রামীণ অর্থনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তিই হলো কৃষিকাজ। বর্তমানে কৃষিকাজের সংজ্ঞা বদলেছে। কৃষি আজ আর শুধু জমি কেন্দ্রিক চাষবাসেই সীমাবদ্ধ নেই। তার বৃহত্তর আঙিনায় আজ যুক্ত হয়েছে মৎস্য চাষ, হাঁস মুরগি প্রতিপালন, গবাদি পশু প্রতিপালন ইত্যাদি। গ্রামীণ অর্থনীতির বিকাশে ছাগল প্রতিপালনের গুরুত্ব অপরিসীম। বিজ্ঞানসম্মত উপায়ে সঠিক জাত নির্বাচন করে যদি কৃষক বন্ধুরা ছাগল প্রতিপালনে এগিয়ে আসেন, তাহলে তা অবশ্যই লাভজনক। এই আসরে আজ আমাদের আলোচনার বিষয় গ্রামীণ অর্থনীতির বিকাশে ছাগল প্রতিপালনের গুরুত্ব। আমরা প্রথমেই জানতে চাইছি যে ঠিক কোন কোন কারণে কৃষক বন্ধুদের ছাগল প্রতিপালনে আগ্রহী হওয়া উচিত। নমস্কার। আজকে যে অনুষ্ঠান গ্রামীণ অর্থনীতিতে ছাগল পালনের যে ভূমিকা সে বিষয়ে আমরা আলোচনা করব। আমরা জানি প্রত্যেকেই প্রাণী সম্পদ ভিত্তিক যে অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, সেখানে ছাগলের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ সাধারণ দরিদ্র কৃষক যাদের বাড়িতে কোনো কিছুই নেই, তাদের বাড়িতে আমরা একটি দুটি ছাগল দেখতে পাই। তার মূল কারণ হচ্ছে ছাগল আমাদের গ্রামীণ অর্থনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। সমস্ত শ্রেণীর মানুষ ছাগল পালন করতে পারে, নিম্ন, ভূমিহীন, মধ্যবিত্ত, এমনকি বর্তমান সময়ে শিক্ষিত যুবক যুবতীরাও ব্যবসায়িক ভিত্তিতে ছাগল চাষ করার জন্য এগিয়ে আসছেন। যে কারণে আমরা ছাগল চাষ করি সেটি হচ্ছে খুব কম পয়সায় ছাগল পালন করা যেতে পারে এবং যে কোনো চাষের থেকে প্রাণী পালনের মধ্যে ছাগল চাষের ঝুঁকি কম, লাভ বেশি। এছাড়াও ছাগল যেহেতু ছোট এবং শান্ত স্বভাবের হয়, সেই জন্য সামান্য জায়গাতে এবং অত্যন্ত কম দেখভাল করে ছাগলকে পালন করা সম্ভব। অন্যান্য প্রাণীর থেকে ছাগলের রোগব্যাধি অপেক্ষাকৃত কম। ছাগল পালন নিয়ে আমাদের দেশে কোনো ধর্মীয় সমস্যা নেই। ছাগলের চামড়ার দাম অপেক্ষাকৃত বেশি এবং বর্তমানে ছাগলের মাংসের যে চাহিদা বাজারগত দিক থেকে সেটা ক্রমবর্ধমান। এর ফলে বেকার যুবক যুবতী ভাইরা ছাগল চাষ করতে পারে। ছাগল চাষের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এরা খুব দ্রুত বেড়ে উঠতে পারে এবং আমাদের যে দেশি ছাগল, পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করব, যেটাকে আমরা বাংলার কালো ছাগল বা ব্ল্যাক বেঙ্গল গোট বলি, সেটি খুব সহজেই 12 থেকে 15 মাসের মধ্যে বাচ্চা দিতে পারে। এবং ছাগলের ক্ষেত্রে এদের যে চারণভূমি, আমরা কিন্তু কৃষিকার্যের যে বাই প্রোডাক্ট এবং আমাদের বাড়িতে নিজেদের জন্য যে সবজি ব্যবহার করি, সেই সবজির ফেলে দেওয়া অংশ, ঘাস, এবং যারা ব্যবসায়িক ভিত্তিতে চাষ করছেন তারা কিছু কিছু ক্ষেত্রে সবুজ গোখাদ্য চাষ করেও ছাগলের প্রতিপালনকে খুব সহজেই লাভজনক জায়গায় নিয়ে যেতে পারছেন। অর্থাৎ প্রথমত যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে, সেটি হচ্ছে যে ছাগল প্রতিপালনে খরচ অত্যন্ত কম এবং রোগ ব্যাধির সম্ভাবনা কম থাকার কারণে ঝুঁকির পরিমাণও কম, কিন্তু লাভজনক একটি চাষ। এজন্যই গ্রামীণ অর্থনীতিতে ছাগলের গুরুত্ব অপরিসীম। আমাদের কথার সূত্র ধরেই উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে জাত। কালো ছাগল আপনি কথার মাঝেই বলেছেন। জানতে চাইছি যে ফসলের ক্ষেত্রে যেমন জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে ছাগলের জাত নির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ছাগলের জাত নির্বাচনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে সুবিধাজনক অবস্থান আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বাংলার কালো ছাগল। এটি কিন্তু পৃথিবী বিখ্যাত। এই বাংলার কালো ছাগলকে আমরা বিভিন্ন রকম ভাবে চাষবাস করতে পারি। বছরের পর বছর আমাদের সাথে এরা নিজেদের মতো মানিয়ে নিয়েছে, আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। মূলত আমাদের পশ্চিমবাংলার প্রায় সব জায়গাতেই এই জাতের ছাগল দেখতে পাওয়া যায়। আমাদের পশ্চিমবাংলা ছাড়াও উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলোতেও কিন্তু বাংলার কালো ছাগলকে আমরা দেখতে পাই। বাংলার কালো ছাগল ছাড়াও আমরা বর্তমানে দেখেছি চাষি ভাই কৃষক বন্ধুদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা গেছে একটু বড় আকারের ছাগল চাষ করার জন্য। সেই বড় আকারের ছাগলগুলি হচ্ছে যমুনাপুরী এবং সিরোহী। যমুনাপুরীর ক্ষেত্রে সাধারণত এরা উত্তরপ্রদেশের ছাগল, এরা বছরে একটি মাত্র বাচ্চা দেয়, এরা একটু ওজনে বেশি হয়, দেখতেও একটু বড় সড়ো হয়,
সেক্ষেত্রে চাষি ভাইদের হয়তো অনেকেরই এটা, কেউ কেউ আজকাল পছন্দ করছেন 50 থেকে 55 কেজি পর্যন্ত একটা ছাগলের ওজন হতে পারে, যেখানে আমার বাংলার কারো ছাগলের ওজন 20 থেকে 25 কেজি 22 কেজি পর্যন্ত হয়। আবার কেউ কেউ সিরোহী ছাগল চাষ করছেন, কেউ কেউ তোতাপুরি বা যমুনাপুরি ছাগল চাষ করছেন। আমি সর্বশেষে কিন্তু বলবো একটি কথা, যেহেতু বাংলার কালো ছাগল পৃথিবী বিখ্যাত ছাগল এবং তার অনেকগুলি গুণ আছে, আলোচনা পর্যায়ে আমি বলবো সেগুলি, যে বাংলার কালো ছাগলই হচ্ছে একমাত্র যে ছাগল, যে ছাগলটিকে চাষি ভাইরা লাভজনক আকারে চাষ করতে পারে, কারণ সে বছরে দুবার পর্যন্ত, এমনকি 4টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। অর্থাৎ লাভজনক দৃষ্টিভঙ্গিতে বাংলার কালো ছাগলই একমাত্র চাষের জন্য নির্বাচন করা উচিত। একদম তাই। আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে কোন জাতটি আমাদের নির্বাচন করা উচিত। এবারে চলে যাচ্ছি টিকাকরণ বিষয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছাগলের ক্ষেত্রে এই টিকাকরণ কোন কোন বয়সে প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? ছাগলের ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখেছি, আগে যেটা ছিল না, যেহেতু বাংলার কালো ছাগল আমাদের নেটিভ ছাগল ছিল, আমাদের এই আবহাওয়াতে বড় হয়েছিল, এই রোগগুলো ছিল না। এই বাইরে থেকে আমাদের বারবেরি, সিরোহী বা যমুনাপুরি ছাগলগুলো যখন আসতে শুরু করলো, আমরা মূলত আমাদের অভিজ্ঞতায় দেখেছি 94-95 সালের পর থেকে একটি রোগ খুব মহামারী আকারে আমাদের কাছে এসে হাজির হলো, সেটি হচ্ছে পিপিআর রোগ। এই পিপিআর রোগ ভাইরাস রোগ এবং ভীষণ সংক্রামক রোগ। এই রোগটিরই টিকাকরণ আমাদেরকে করতে হয় এবং সরকারি ব্যবস্থাপনায় এই রোগের কন্ট্রোল প্রোগ্রাম আমরা চালু করেছি, পিপিআর কন্ট্রোল প্রোগ্রাম নামে। 3 থেকে 4 মাস বয়সের মধ্যে আমরা প্রাথমিকভাবে এই পিপিআর রোগের টিকাকরণ করতে পারি এবং এই টিকাকরণের যে প্রতিষেধক ইমিউনিটি ওদের তৈরি হয় শরীরে, সেটি 3 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। অর্থাৎ একটি ছাগল একবার যদি আমি টিকাকরণ করি পিপিআর রোগের, 3 বছর কিন্তু তাকে টিকাকরণ করতে হবে না। এটা খুব সহজ বিষয়, চাষি ভাইরা অনেক সময় এটাতে খুব একটা গুরুত্ব দেন না। যদি গুরুত্ব দেন তাহলে ছাগলের কিন্তু 50 থেকে 60 ভাগ ঝুঁকি কিন্তু এই পিপিআর রোগের টিকাকরণের মধ্যে দিয়ে আমরা আটকাতে পারি। আচ্ছা। এছাড়াও আরেকটি ভাইরাস ঘটিত রোগ আছে যেটি চাষি ভাইদের খুব ভোগায়, সেটি হচ্ছে বসন্ত, অর্থাৎ গোট পক্স আমরা বলি, ছাগ বসন্ত বা গোট পক্স। এটিও ভাইরাস ঘটিত রোগ, এটিও ভীষণ ছোঁয়াচে রোগ। মূলত আমরা গোট পক্স নিয়ে যে সমস্যাগুলির সম্মুখীন হয় চাষি ভাইরা জানেন, পক্সের যে লিশনগুলি চোখে, মুখে, চারিদিকে, কানের উপরে বড় বড় ফসকা মতো হয় পক্সের লিশনগুলি, সেগুলি আস্তে আস্তে মুখের ভিতরে ঘা হয়ে যায়। যেহেতু ভাইরাস ঘটিত রোগ, সেই রোগটিরও টিকাকরণ করা খুব প্রয়োজন। 3 থেকে 4 মাস যে কোনো একটি টিকাকরণ আগে করে, পিপিআর কে 3 মাস বয়সে করলে 4 মাস বয়সে আমরা ছাগ বসন্ত বা গোটপক্সের ভ্যাকসিন করব, বা উল্টোটাও করতে পারি। ছাগ বসন্তের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু পিপিআর এর মতো 3 বছর বয়স পর্যন্ত কিন্তু এর ইমিউনিটি থাকে না। ছাগ বসন্ত কিন্তু বছরে একবার করে টিকাকরণ করতে হয় বুস্টার ভ্যাকসিনেশন হিসাবে। আচ্ছা, এই যে দুই ধরনের রোগের কথা আমরা জানলাম, তার নিরাময়ের উপায়ও আমরা জানলাম। এবারের বিষয় হচ্ছে যে ছাগল চাষে ক্ষতির সম্মুখীনের জন্য প্রধান দায়ী হচ্ছে বিভিন্ন ধরনের রোগ। প্রধানত এছাড়া আর কি কি ধরনের রোগ হতে পারে এবং প্রতিকারের উপায় কি? আমি মূল দুটি যে রোগের টিকাকরণকে কেন্দ্র করে উল্লেখ করলাম, এর বাইরেও সব থেকে ক্ষতিকারক বিষয় যেটা হয় ছাগলের ক্ষেত্রে, যেহেতু ছাগল চরে খায় ঘাস চারণভূমি থেকে, সেখান থেকে ওদের কৃমির সংক্রমণটা খুব বেশি হয়। মূলত বর্ষাকালে যখন স্যাঁতস্যাঁতে জমি থাকে, ঘাসের মধ্যে ছোট ছোট শামুকের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের কৃমি ছাগলের শরীরে এসে বাসা বাঁধে এবং সংক্রমণ ঘটায়। হুম। সেই কৃমিগুলি মূলত 3 রকমের হয়: রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি, চ্যাপ্টার কৃমি বা ফ্লুক, এছাড়াও থাকে ফিতা কৃমি বা টেপ ওয়ার্ম। এই 3 ধরনের কৃমি মূলত আমাদের ছাগলকে সংক্রমণ ঘটায় এবং এই কৃমিগুলিকে মূলত আমরা যে একটা থাম্বরুল মেথড মেনে চলি, বর্ষার আগে একবার এবং বর্ষার পরে একবার, এই দুটি সময়ে যদি আমরা ছাগলকে কৃমিনাশক ওষুধ দিতে পারি, তাহলে কিন্তু এই কৃমির হাত থেকে 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে আমরা আটকাতে পারি। অর্থাৎ ছাগল চাষের ক্ষেত্রে কৃমির ওষুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটি নিয়ম করে খাওয়াতে হবে। এবারে জানতে চাইছি যে কৃষক বন্ধুরা যারা বৃহত্তর ক্ষেত্রে ছাগল চাষের কথা ভাবছেন, তাঁরা বিজ্ঞানসম্মত উপায়ে ছাগলের বাসস্থান কিভাবে নির্মাণ করবেন? ছাগল পালন করতে গেলে মূলত যদি সেটাকে কমার্শিয়ালি বা ব্যবসায়িক ভিত্তিতে করতে হয়, তাহলে 30 থেকে 35টি ছাগল নিয়ে আমরা প্রাথমিকভাবে শুরু ছাগল করতে চাষ শুরু পারি। করতে পারি এবং সেই 30 থেকে 35টির মধ্যে আমাদের একটা রেশিও থাকে, 10টি স্ত্রী ছাগল প্রতি একটি পুরুষ ছাগল। এই রেশিওতে আমাদের ছাগল চাষ করতে হয়। অর্থাৎ কিনা 30টি যদি স্ত্রী ছাগল নিয়ে কেউ খামার শুরু করতে পারে, তার ক্ষেত্রে 3 থেকে 4টি কিন্তু পাঁঠা ছাগল রাখতে হবে পরবর্তী পর্যায়ে, যাতে তাদের মধ্যে দিয়ে ক্রসিং করিয়ে বাচ্চা পেতে পারি। এখন এই ছাগলটির ক্ষেত্রে বাসস্থান সব থেকে গুরুত্ব এই কারণে, কারণ ছাগল সাধারণত যে স্যাঁতস্যাঁতে জায়গা বা ভেজা জায়গা পছন্দ করে না। একটু আকাশে বৃষ্টি হলে ছাগল চিৎকার করতে করতে মাঠ থেকে, জমি থেকে দৌড়ে চলে আসে বাড়িতে।
এবং বর্ষাকালে আমরা দেখেছি ছাগল সাধারণত রাস্তার উপরে উঠে এসে শুয়ে থাকে, তারা ভেজা জায়গা পছন্দ করে না, ঘাস খাওয়ার পরে এসে শুয়ে থাকে। সেটা তো গেল চারণভূমির কথা। কিন্তু যেখানে ছাগলের বাসস্থান তৈরি করব আমরা, যেখানে থাকবে সে রাতের বেলা, সেই জায়গাটাকে হতে হবে সাধারণত শুকনো জায়গা, একটু উঁচু হতে হবে, যেখানে কোনো রকম ভাবে জল জমবে না। এখন খুব সুন্দরভাবে ছাগলের বাসস্থান করার জন্য আমরা একটা প্রোটোকল মেনটেন করি, সেটা হচ্ছে একদম মাটির উপরে না করে যদি একটা কাঠের পাটাতন বা বাঁশের পাটাতন, কাঠের পাটাতন হলেই ভালো হয়, মেঝেটা সমান হবে, একটু 3 থেকে 4 ফুট মাটি থেকে উঁচু করে তক্তার মতো করে নিয়ে সেখানে ছাগলের একদিকে ওঠা এবং একদিকে নামার মতো ব্যবস্থা করতে পারলে ছাগলের বাসস্থানটা কিন্তু স্যাঁতস্যাঁতে জায়গার হাত থেকেও তারা রক্ষা পাবে। ছাগলের বাসস্থান তৈরির ক্ষেত্রে আমাদের একটা মেজারমেন্ট আছে। একটা ছাগলের ঘর বানাতে মূলত ছাগল পিছু 6 থেকে 9 বর্গ ফুট, অর্থাৎ কিনা 1 বর্গ মিটার জায়গাকে হিসাব করে করতে হবে। 30 থেকে 35টি ছাগল যদি আমরা চাষ করি বিজ্ঞানসম্মত ভিত্তিতে, বা তারও বেশি যদি করি, এই সর্বাধিক 1 বর্গমিটার জায়গা রেখে এক একটি ছাগলের জন্য আমাদের ঘর তৈরি করতে হবে। ঘরটি মাটি থেকে উঁচু হতে হবে এবং যাতে পর্যাপ্ত পরিমাণে সেখানে আলো ঢোকে, বাতাস যাতে সহজে উত্তর দক্ষিণ দিকে ক্রস ভেন্টিলেশন হয়, যাতে করে ছাগলের পায়খানা বা পেচ্ছাব থেকে যে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় তার থেকে ছাগলরা অনেক ক্ষেত্রেই অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা যেমন আমরা নিজেদের বাসস্থানের জন্য করে থাকি, পর্যাপ্ত পরিমাণে বাতাস ঢুকবে ঘরে, পর্যাপ্ত আলো ঢুকবে, মেঝে শুষ্ক হবে, মাটি থেকে একটু উঁচু হবে এবং পাশে 4 থেকে 5 ইঞ্চি যদি আমরা ইটের একটা গাঁথনি করে দিতে পারি, তাহলে ছাগলের প্রেডিটার্স এর আক্রমণ, যেমন ধরুন বর্ষাকালে সাপের আক্রমণ হতে পারে বা অন্যান্য ইনসেক্ট বাইট হতে পারে, তাহলে কিন্তু একটু যদি সিমেন্টের গাড়োয়াল বা চারিদিকে ঘিরে দিতে পারি, তাহলে কিন্তু সব দিক দিয়ে ছাগলের বাসস্থানটা একদম বিজ্ঞানসম্মত হবে এবং স্বাস্থ্যসম্মতও হবে। একদম তাই। খুব সুন্দরভাবে আমরা জানতে পারলাম যে ছাগলের বাসস্থান কেমন হওয়া উচিত, জাত কি ধরনের নির্বাচন করব, টিকাকরণ কেমন হওয়া উচিত এবং কিভাবে আমরা ছাগলের প্রতি যত্নবান হব। সময় আজ একদম শেষ। তাই আমরা শেষ মুহূর্তে যে কথাগুলি বলছি সেটি হচ্ছে যে গ্রাম বাংলার অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গবাদি পশু প্রতিপালনের। ছাগল প্রতিপালন যদি কৃষক বন্ধুরা বিজ্ঞানসম্মত উপায়ে সঠিক পরিচর্যার মাধ্যমে করতে পারেন, তাহলে তা অবশ্যই লাভজনক। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের কাজে লাগবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর দীপক কুমার মণ্ডল, প্রাণী চিকিৎসা আধিকারিক, রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, বোলপুর। অনেক ধন্যবাদ আপনাকে। কিষাণবাণী অনুষ্ঠানের প্রথম পর্বটি আপনারা শুনলেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আসছে দ্বিতীয় পর্ব। নমস্কার। আজ কিষাণবাণীর 2টি পর্বেই আমরা গ্রামীণ অর্থনীতিতে ছাগল পালনের ভূমিকা এই নিয়ে কথা বলছি। দ্বিতীয় পর্বে কথা বলবো বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের নোয়াপাড়া গ্রামের প্রগতিশীল প্রাণী পালক দেবশঙ্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। দেবশঙ্করবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। আপনি কতদিন ধরে ছাগল পালন করছেন? মোটামুটি এই 2 সাল হইল। ছাগল পালনটা শুরু করলেন কেন? আমি প্রথমে দুটো গরু নিয়ে গরু পালন করে দুধ বিক্রি শুরু করেছিলাম। তো দুধ বিক্রি করে দেখা গেল যে দুধের যে হারে দাম আসছে আমার খরচাতে পোষাইল না। তার জন্য ওই যে ডাক্তাররা আসতো, ওরাই বললো যে তোমার গরু থেকে তুমি বঞ্চন ছাগল করো, ছাগল মোটামুটি তোমার লাভ আসবে। এটা দেশি গরু ছিল তো? হ্যাঁ, দেশি গরু ছিল। কিন্তু আপনি যদি জার্সি নিয়ে করে দেখতেন, বা ধরুন হলস্টিন, বা যেগুলো খুব প্রচুর দুধ দেয়, সেই ধরনের গাই যদি আপনি করে দেখতেন, তাহলে কিন্তু আপনার লাভ হতে পারতো। সেটা নিয়ে আপনি ভাবেননি কেন? যেমন বড় গাই দেখবো তেমনি তো বড় গায়ে খরচাও করতে হবে, তবে তো সেই প্রফিটটা সেই আসবে। গরুগুলোর দাম অনেক বেশি। হ্যাঁ, বড় গায়ে বড় দাম, বড় অনেক ব্যালেন্স লাগাইতে হবে। সেই জন্য দেখলাম যে অত ব্যালেন্সের থাকে, তার থেকে ছোটোর উপরে এটাই বেশ ভালো লাভ। আপনি ওই গরুগুলোকে কি বেচে দিলেন? হ্যাঁ, গরুগুলো বেঁচে দিলাম। যে গরুর ওই পুঁজি থেকেই ছাগল কিনে নিলাম আমি। আপনার 2টো গরু ছিল তো? 2টো গরু গাই ছিল। সেই 2টো বেচে কত টাকা পেলেন? ওই 30,000 টাকা মতো পেলাম। ওই 30,000 টাকা থেকে 5টা মেদি ছাগল আর একটা পুরুষ ছাগল নিয়ে এলাম। ওই 6টা ছাগলে মোটামুটি 6 মাসের মধ্যেই আবার বাচ্চা দিয়ে দিল। মোটামুটি আর 10টা বাচ্চা পেয়ে গেলাম। 5টা দিয়ে বিক্রি করতে পেলাম আমি, 5টা পুরুষ ছাগল। ওতে আমার 30,000 টাকা আমার চলে এলো। কিন্তু আপনার তো ছাগল তাহলে 10টা হয়ে গেল, কারণ আপনার 5টা ছিল আর 10টা, তার মধ্যে আপনি 5টা বেচলেন। এবার ওরা ছাড়া হতে হতে এদের তখন আবার ছাওয়ার মতো হয়ে উঠলো। এবার যখন 2বার হওয়ার পর ওই বয়স্ক ছাগল কোটা, ও কোটাকে আবার বিছে দিলাম। এই হালে এই কোটা আবার চলতে থাকলো। গোয়াল করার ব্যাপারটা বোধহয় আপনার রইল না, আপনার তো গরু ছিল। হ্যাঁ, আমার তো গরুর গোয়ালটা ছিল।
ওই জন্য ওই একটু আরোখানে একটু সুবিধা হলো। গরুর যে গোয়াল, সেখানে কি ছাগল রাখা যায়? গরুর গোয়াল তো উঁচু মুচু না করলে হবে, ও তো গোছপুতে বাঁধা থাকলেই থাকে, কিন্তু ছাগল সেটা থাকবে না, কারণ ওরা একটু উঁচু উঁচু জায়গা হলে পরে থাকতে ভালোবাসে। একটু যদি বাঁশ দিয়ে মাচা মতো করা হয়, দিয়ে তারপরে ওটা মাটি দিয়ে যেমন কোটা পাড়ায়, আগেকার দিনে যে মাচা করে যেটা কোটা পারতো, বাঁশ পাতা ফাটিয়ে কোটা পারতো, ওইভাবে যদি পেরে দেওয়া হয় কিছু করে সরু করে লম্বা করে, দিয়ে নিচে তো মাটি ঢেল দিলে, যেটা বালি মাটি মতো, দিয়ে ওই দিয়ে উঠবে, ওরা ওইখানে চেপে চেপে বসে থাকবে। সিঁড়ির মতো না ঢালের মতো? ঢালের মতো করতে হবে, সিঁড়ি করে দিলে ওরা উঠতে চায় না, আর ওরা ঢালের মতো করলে দিব্যি উঠতে পারে। ঢালের মতো করে উঠে অনেকটা ওই ট্রেনের যে স্লিপারগুলো থাকে, ট্রেনের বার্থগুলো যেরকম থাকে, লোকে যেমন ট্রেনে স্লিপারে চেপে ট্রেনে যায়, মানে ওই রকম হবে। হ্যাঁ 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 হ্যাঁ, যে ট্রেনে যেমন থাকে ঠিক ওই টাইপেরই তৈরি করতে হবে। এবার ওরা ওইগুলাতেই চেপে বসে থাকতে চাবে। চার দেয়ালে চারিদিকে গায়ে করে দিলে, মাঝখানটা ফাঁকা থাকলো, আর মাঝখান থেকে একটা ঢাল মতো করে দেওয়া হবে। করে দিলে, হ্যাঁ মাঝখান থেকে একটা ঢাল করে দিলে যেন চাপা নামাটাও ওদের হয়। আর খাওয়া? খাওয়া তো ঘাস লাগাইতে হবে, ঘাস তার মাঠে করে এনে খাওয়ানো সুবিধা নয়। নিজে ঘাস লাগালে নিজের ইচ্ছা মতো ঘাস নিয়ে এলাম, কাটলাম, দিলাম একবার ওই ভাঙা খুদ আর রাব গুড় দিয়ে একটু মাখিয়ে দিলেন, খাওয়াইলাম। ঘাসটাকে দিচ্ছেন কি করে? আলুর বস্তার ভেতর ভরে দিয়ে ছোটো ছোটো ফুটো করে দিয়ে ঝুলিয়ে দিতে হবে হাঙার দিয়ে, ওরা ওই মুখ ভরে ভরে বার করে খাবে। এমনি ফেলে দিলে নষ্ট করবে, খেতে চায় না, ওই মুতে দেবে, লেদে দেবে, করবে, আর ওটাতে লাগবে না, মুখ ভরে বার করে খাবে আলুর বস্তার ফাঁকে। ওটা চাল থেকে ঝুলিয়ে দেওয়া? হ্যাঁ, চাল থেকে ঝুলিয়ে দিলে বস্তা হাঙার করে ঝুলবে, আর ওইদিকে মুখ ভরে ওরা বার করে খাবে। এদের চড়ানোর কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, চড়ানো যদি ডাঙা থাকে তাহলে হবে। আলোলে ধরুন নিয়ে যেয়ে সে কার ফসলে লাগবে, কার ইয়েতে লাগবে, অত্যাচার হবে, হবে। আর চড়ানো থেকে ওই বেঁধে খোয়ালে বেশি ভালো হয়। সারাদিন সারা রাত যদি বাঁধা থাকে, সেক্ষেত্রে তো একটা অসুখ বিসুখের ব্যাপার হয়ে যেত। না, এক জায়গায় রেখলে হবে না ছাগল, যে একই জায়গাতেই ভরা থাকলো, সে গোলেই থেকে গেল, তা থাকলে হবে না। হয়তো দিনে অন্য জায়গায় সরিয়ে দিলেন, সন্ধ্যের নাগাদ ওই গোলে ভরে দিলেন। ওর জন্য আলাদা কোনো চালাটালা করা? করতে না করলেও হয়। কিন্তু ধরুন রোদ, ঝড়, বৃষ্টি, জল ঝড় বা বৃষ্টি হলে তখন ওরা নিজেরাই চলে আসবে গোলকে। তাহলে তো আপনি বেঁধে রাখবেন না। বড় ডাকুটাকে ওই কোটাকেই বাঁধতে হয়। সব ছায়া যারা হয় তারা মা ছেড়ে যায় না। এবার ধরুন মেঘ করলো বা খুব অতিরিক্ত রোদ হলো, তখন একটু বড় কোটাকে ভরে দিলে তাহলে আপনি ছাগলা সব ধরে ঢুকে যাবে এসে। খাবারের কথা আপনি যেটা বলছিলেন সেটা একটু জানবো, যে এটার জন্য তো তাহলে জমি দরকার। হ্যাঁ, একটু পাট টান হলে পরে ভালো হয় ওই ঘাসটা লাগাবার জন্য। আপনার সেটা আছে? হ্যাঁ, আমার ওটা আছে পুকুরে পার। কতটা জমিতে ঘাস লাগাচ্ছেন? আমার এখন মোটামুটি 2 বিঘে জমি আছে। কেউ ধরুন 5টা ছাগল নিয়ে শুরু করলেন, মোটামুটি বছর খানেকের মাথায় কতগুলো ছাগল তিনি বিক্রি করতে পারবেন এবং সেই ছাগলে কতটা লাভ হবে? 5টা ছাগলে বছরে অন্তত 10টা পুরুষ ছাগল বেচতে পারবে, আর 10টা মেয়ে বা ওই ছাগল থেকে যাবে। 10টা বেচা মানে 60,000 টাকা বছরে হবেই 5টা ছাগল। 5টা ছাগলে। আচ্ছা, এবার যদি 5টাকে আরেকটু বেশি করা যায়, ধরুন 5টাকে যদি 20টা করা যায় বা 25টা করা যায়, 4-5 গুণ বাড়িয়ে দিলাম, তাহলে 4-5 গুণ বাড়িয়ে দিলে ধরুন প্রায় 2,00,000-2.5 লাখ টাকা তো বছরে রোজগার হতে পারে। হ্যাঁ, তা আসতে পারে। এখানে খরচাও হবে, পরিশ্রম হবে, জায়গা লাগবে, লাগবে। সেটা যদি কারো থাকে তাহলে অটোমেটিক করতে পারবে সে। 25টা ছাগল, এটার জন্য কত বড় গোয়াল লাগতে পারে? 25টা ছাগল রাখতে গেলে মোটামুটি ধরুন এদিকে লম্বায় প্রায় 25 ফুট আর চওড়া 10 ফুট চওড়া করে তৈরি করতে হবে। গ্রামের দিকে এই জায়গাটুকু খুব একটা বড় কিছু ব্যাপার না। হ্যাঁ, 25 ফুট বাই 10 ফুট একটা জায়গা, সেটা যদি গোয়াল বানাতে যেতে হয় ছাগলের জন্য, কতটা খরচ হবে? মোটামুটি যদি মাটি দিয়ে তৈরি হয় তাহলে প্রায় 40-50 হাজার টাকা খরচা হবে মাটি, আর পাকা করলে 1,00,000 টাকা লাগবে। ওপরের চালটা? ওপরের চালটা আপনি খড়ের দিতে পারলে কম খরচা, আর টিন আর ইয়েও লেখেন কি বেশি খরচা এই যা। খড়ের দিলে প্রাথমিকভাবে কম খরচ, কিন্তু আবার তো বছর বছর ছাওয়ানোর খরচ আছে। হ্যাঁ, সেটা আছে। অ্যাডভেস্টার বা টিন দিলে ওই খরচাটা বছর আসবে না। এটা একবারে খরচা হবে, আর ওইটা বছর খরচা হয়ে সেই একই পড়বে হিসাব করলে। আর চাই একটা জমি,
যে জমিতে ঘাস চাষ করতে হবে। আপনি যখন ছাগল পালন করলেন ঠিক তখন থেকেই ঘাস চাষ করলেন তো? ছাগলের আগে ঘাসটাকেও লাগাইতে হবে, খাবার আগে চাই। আগে ঘাস লাগাতে হবে। কীরকমভাবে চাষ করবে? ট্রাক্টর দিয়ে চষে দিয়ে তারপরে এবার যেমন গম ফেলায় ওরকম ঘাসটাকে চাষ করবে, বা শাক ফেলায় ওইভাবে চাষ করে তুলবে। ঘাসের বীজ কোথা থেকে পাওয়া যাবে? প্রথম বীজটা আমি ওই মান্ডি থেকে থেকে নিয়েছিলাম, এডি অফিস থেকে। এডি অফিস থেকে। তারপরে এখন কি বছর বছর কিনে নেন? এবার এখন ওই বীজ নিগমে কিনতে পাওয়া যায়, ওখান থেকে কিনে নিই। আচ্ছা, এটা একবার চাষ করলে কতদিন ঘাসটা চলে? 2 বছর খাওয়ানো যাবে ভালোভাবে, ঘাসটা ভালোভাবে পাওয়া, তারপরে আর অতটা মুনাফা আসবে না। ঘাসটা একদিকে কেটে নিয়ে গেলে আর একদিক থাকলো, তখন একদিকটা বড় হয়েছে। এবার এই দিকটা যখন কাঁচা শেষ হয়ে যাবে তখন পাতলা করে ইউরিয়া ছড়িয়ে একটা বাতান সেচ দিয়ে দিলে তখন ওই দিকটা কাটতে পেলাম, এই দিকটা তখন আবার ঠিক বাতে, ওই দিকটা শেষ হইতে হতে এই দিকটা আবার কাটার মতো হয়ে যাবে। ওই দিকটা আবার ইউরিয়া দিয়ে ওই দিকটা আবার তখন আবার ওরকম হবে। এই যে 5-7 কাঠা 5টা ছাগল যদি থাকে, এটা কতদিন চলবে? এইটা 1.5 মাস চলবে। এবার 1.5 মাস পরে ওই দিকটা যখন কাটলেন এই দিকটা ইউরিয়া দিন, আবার ও 1.5 মাসের মধ্যে বেড়ে যাবে তো? এই দিকটা, হ্যাঁ, 1.5 মাসের মধ্যে এই দিকটা আবার ঠিক ওরকম হয়ে গেছে কাটার মতো। 5টার জায়গায় যখন আপনি 25টা করলেন তখন আপনার কতটা জমি লাগলো ঘাসের জন্য? এবার ধরুন 25টা ছাগল তো খাবার খরচা বেশি, এই জন্য আরোখানি বেশি লাগবে, 15-16 কাটা হলে আরও ভালো হয়। খাবারটা যেন যোগানটা ভালো পায়, তাহলে ছাগল ভালো থাকবে। আচ্ছা, এর জন্য তো একটা খরচ আছে। হ্যাঁ, খরচ তো থাকবেই, চাষ করা লাগানো, এটা তো একটু খরচা থাকবেই। কিনে খাবার খাওয়ানো থেকে অনেক খরচা কম পড়বে, অথচ ভালো সবুজ খাবার পাবে, ছাগল ভালো থাকে। আর তার সঙ্গে আপনি যেটা বলছিলেন যে একটু চিটে গুড়, হ্যাঁ, একটু খুদ, হ্যাঁ, একটু ভাঙা চাল, একটু রাব গুড়টা দিলে পরে ছাগল একটু পুষ্টি খাবার তো চাই, শুধু তো আর ঘাসটার উপরে সেরকম ভালো থাকবে না। সেটার কীরকম খরচ হয়? ওইটা ধরুন মোটামুটি ওই 1 বস্তাতে ওই 700 টাকার মতো নেয়, আর ওই রাব গুড়টা 1200-1500 টাকা মতো পড়ে 1 মাস। এটা, হ্যাঁ, মাসখানেক যায়। তাহলে তো এটার জন্য বছরে প্রায় 18 থেকে 20 হাজার টাকা খরচ আছে। 25টা-26টা ছাগল হলে তো ওরকম খরচাই চলবে, আর 5-7টাতে তো ওটা অত খরচাটা হবে না। 5টা ছাগলে যদি 60,000 টাকা হয়, তাহলে আমার 25টা ছাগল যদি থাকে তাহলে প্রায় 3 লাখ টাকা বছরে তো হয়ে যাবে। এবার সেখানে যদি আমি এই ঘাস লাগানো এই সমস্ত করে যদি 50,000 টাকাও আমি বাদ দিই, তাহলেও অন্তত 1,02,000 টাকা। 1,02,000 টাকা তো থাকবেই। আর একটা কথা জিজ্ঞেস করবো, অসুখ বিসুখ, এই অসুখ বিসুখের ব্যাপারটা মধ্যে সব থেকে বেশি হচ্ছে পিপিআরটাতেই একদম বিশেষ করে শেষ করে দেয়। একবার যদি ঢুকে যায় তাহলে একদম ফাঁকা করে দেবে, সব মরিয়া। পিপিআর এর জন্য তো ভ্যাকসিন আছে। হ্যাঁ, তার জন্য ওই প্রাণী দপ্তরে যে এরা আসে ওদের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে। ওরা ওই আসবে, দেখবে কখন কি লাগবে না লাগবে, আমার কিন্তু ওরাই ব্যবস্থা করে দেয়। কৃমির ওষুধ? হ্যাঁ, কৃমির ওষুধটা ওই 3 মাস অন্তর দিতেই হবে, ছাগলকে না দিলে শরীরটা আসবে না, বাচ্চা দেবে না। তবে সবচেয়ে মারাত্মক হচ্ছে পিপিআরটাতেই একদম বিশেষ করে শেষ করে দেবে। ওটার জন্য খুব নজর দেওয়া দরকার। এই শীত আরম্ভ হলো, ওইটার জন্য বিশেষ করে নজর রাখতে হবে। আপনি ভ্যাকসিন দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ভ্যাকসিন আমি দিয়ে দিয়েছি এই 7-8 দিন আগে। পিপিআর এর ভ্যাকসিন, নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানো, তার সঙ্গে সময়ে সময়ে যে সমস্ত রোগ ব্যাধির জন্য ভ্যাকসিন আছে সেগুলো নিয়মিত দেওয়া দরকার। আবার ট্রিটমেন্ট করানো দরকার, যে থাকুক 2 দিন পর করছি, 2 দিন পর দেখছি, এ করলে হবে না, সঙ্গে সঙ্গেই চিকিৎসা করাইতে হবে, তাহলে মোটামুটি ঠিক থাকবে। তাহলে আপনি যদি 20-25টা ছাগল অন্তত পালন করতে পারেন, খরচ খরচা বাদ দিয়ে বছরে 1,02,000 টাকা আসতেই পারে। হ্যাঁ। এবার সেটা যদি মাসে নিয়ে আসি, তাহলে অন্তত 15 থেকে 18,000 টাকা মাসে এটা আসবে। হ্যাঁ, একদম 18,000 টাকা কি 15,000 টাকা মাইনে কাজ তার দেখতে হবে না। গ্রামের একজন সাধারণ মানুষের পক্ষে এটা খুব বেশি না হলেও খুব খারাপ বলবো না। হ্যাঁ, মোটামুটি যা ব্যাপার তাতে ঠিকই চলে যাবে এটা করলে। এবার যদি আপনি আরও বাড়াতে পারেন সেক্ষেত্রে তো আরও আমার সুবিধা। যার যেমন ব্যালেন্স লাগিয়ে বাড়াইতে পারবে তাতে আরও বেশি হবে। আচ্ছা, ছাগল বিক্রির কোনো সমস্যা নেই তো? না, ছাগল পিছিয়ে কোনো সমস্যা নাই, ছাগল নেবার জন্য দূরে দূরে চলে আসে সব, ছাগল পেলে হয়। আজকের এই পরিস্থিতিতে ধরুন চাষবাস করে অনেকেই বলছেন যে লাভ হচ্ছে না। আপনি বললেন যে দেশি গরু পালন করে সেখানেও একটু সমস্যা। আবার যদি আমরা জার্সি গরু বা একটু বিদেশি গরু পালন করি সেক্ষেত্রে অনেক সময় রিস্কি হয়ে যায়। সব দিকটা বিচার করলে
ছাগল পালন বেশ লাভজনক, তাই তো? হ্যাঁ, ওই দিক থেকে দেখা হলো, দেখে বুঝলাম যে ওর থেকে লাভজনক এত বেশি। দেবশঙ্করবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যে। আপনার অভিজ্ঞতার কথা শুনে আশা করব চাষি বন্ধুরা পূর্ণ জীবিকা না হলেও সাধারণভাবে চাষবাসের সঙ্গেও যদি আংশিকভাবেও ছাগল পালনটিকে জীবিকা হিসেবে নেন, তাহলে কিন্তু অনেকটা লাভের মুখ দেখতে পারবেন, বেশ খানিকটা অর্থনৈতিক সুবিধে হবে। আশা করব তারা সেটা করবেন। এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।